প্রথম কোশ্চেন হলো, কে রোজা রাখতে পারবে, পারবে না? মুসলমান হিসাবে কি মনে হয়? মুসলমানের রোজা ফরজ, সবাই রোজা রাখতে হবে, সবাই রোজা রাখতে পারবে, কেউ আসলে অপারগ নয়, এটাই সত্য কথা। ডাক্তার হিসাবে আমি যেটা ফিল করি যে আমি কাউকে বলতে পারি না কোনো মুসলমান যে তুমি রোজা রাখো না, তোমার রোজা রাখা উচিত না, তোমার রোজা রাখলে তোমার সমূহ বিপদ, এগুলো আমি বলতে পারি না। বাট আমার একটা দায়িত্ব আছে, দায়িত্বটা হলো যে রোজা রাখার তার রিস্ক কতটুকু সেটাই বলে দিতে পারি। এখন রিস্কের ক্যাটাগরি করা আছে, আমরা যেভাবে বলি যে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, তার রোজা রাখা ঠিক না। রোজা রাখবে না, পারবে না তা না, তার রোজা রাখা ঠিক না। যেমন প্রেগনেন্সিতে রোজা রাখা হাই রিস্ক, বাচ্চার জন্য, বাচ্চার মায়ের জন্য। যেমন টাইপ 1 ডায়াবেটিস, রোজা রাখা হাই রিস্ক। যেমন রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের বাইপাস করছে, অথবা স্ট্রোক করছে বা স্ট্রোকের মতো হয়েছে, সেটা 1 থেকে 3 মাসের মধ্যে যদি হয়ে থাকে তার জন্য রোজা রাখার রিস্ক। একইভাবে যার বারবার হাইপোগ্লাইসেমি হয়, যে বুঝে না, বিশেষ করে বয়স্ক লোক, হাইপোগ্লাইসেমি অ্যাওয়ারনেস থাকে, আনঅ্যাওয়ারনেস, তাদের জন্য রোজা রাখা হাই রিস্ক। এখন আমি বলে দিলাম হাই রিস্ক, রোগী যদি রাখতে পারবে, আমার ডাক্তার হিসেবে সেটা ম্যানেজ করতে হবে। এগুলো এক গ্রুপ। আর এক গ্রুপ আছে, এটা গেল ভেরি হাই রিস্ক। আর এক গ্রুপ আছে রিস্ক আছে, তারা প্লাস মাইনাস, হাই রিস্ক কিন্তু ভেরি হাই রিস্ক না। যেমন কিডনির স্টেজ 3, স্টেজ 4 ফেইলিওর, তাদের মেনটেন করতে হয়, তাদের সেগুলো সমস্যা আছে। যার কেবল জ্বর টর আসলে অ্যাকিউট ইনফেকশনে সেরে গেছে, তার জন্য এটা হতে পারে। যার বাচ্চা হয়েছে, বাচ্চা ব্রেস্ট ফিড, তার জন্য এটা রিস্ক। এরকম ডায়ালাইসিস রোগী, তার জন্য রিস্ক। কিন্তু ডায়ালাইসিস নিষেধ না, যেদিন ডায়ালাইসিস করবে না সেদিন কিন্তু সে রোজা রাখতে পারে যদি ইচ্ছা করে। আর এক গ্রুপ আছে যারা অসুখ কিন্তু অনিরাপদ নয়, রোজা রাখলে খুব একটা ঝামেলা হয় না। যেমন তার স্টেবল হার্টের অসুখ, কোনো ঝামেলায় ওষুধ সেট করা আছে। যেমন লিভারের অসুখ, সিরোসিসও যদি হয়, যদি কম্পেনসেটেড থাকে তাহলে কোনো সমস্যা না। খাদ্যনালীর অসুখ, যদি পেপটিক আলসার আছে, ওষুধ খায় ঠিক আছে, কোনো ঝামেলা নেই, ইয়েস থাকতে পারে। শ্বাস প্রশ্বাসের অসুখ, এটা কোনো সমস্যা নেই, ইনহেলারটা শুধু দিনের বেলা না নিয়ে রাত্রের বেলা নিয়ে হয়ে গেল। ব্রেনের অসুখ, তার হয়েছিল, স্ট্রোক করছিল, কিন্তু এখন সে সেটেলড আছে, তার কোনো ঝামেলা নেই। হাইপোগ্লাইসিমিয়া সে জানে আগে হয়েছিল, এখন কোনো অসুবিধা নেই, সেই জন্য এগুলো হলো ঠিক আছে। কিন্তু কন্ডিশন হলো যে সে ভালো আছে বলেই হবে না, তার রিস্ক হতে পারে, এটা তাকে জানাই দিতে হবে। কিভাবে জানানো যাবে? বেস্ট হলো ডাক্তারের কাছে যদি রোগী 3 মাস আগে আসে, তাহলে রোগী সব সেট করে দিতে পারে ডাক্তার। তাও যদি না আসে, 1 মাস আগে আসে, তাহলে সেট করতে পারে। কিন্তু আমাদের সমস্যা হলো রোগীরা আগের দিন আসে, আমাদের বলতে পারি না তুমি আসছো কোনো, তোমাকে এটা করা যাবে না, তাকে আমাদেরকে সেট করে দিতে হবে। ঠিক আছে, এটা হলো রোগী কারা রোজা রাখতে পারবে, কারা পারবে না, কাদের রিস্ক বেশি, কাদের রিস্ক কম। এখন যে রোজা রাখবে তারও কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন জিজ্ঞেস করে যে খাওয়া দাওয়া কীভাবে হবে। সহজ হিসাব, ইফতার মানে আসলে নাস্তা। এখন যেটা নাস্তায় খায় রোজার আগে, সেটা ইফতারের সময় খাইলেই হলো। যেটা দুপুরে খায় সেটা তারাবির পরে খাইলেই হলো। আর যেটা রাতে খায় সেটা শেষ রাত হলো। কতগুলি ডিকটাম আছে, সেটা হলো যে রোজা রাখবে, সহুর মানে সেহেরিটা একদম শেষ সময় করবে, এটা রাসূলুল্লাহর সুন্নত। আর ইফতারটাও টাইমলি করবে, একটু পানি খেয়ে এটা কাজ করে আসে তারপরে করলাম, নো, দিস ইজ নট দি ওয়ে অফ ইসলাম। যেটা করতে হবে সেটা হলো ইফতার করলাম, ইফতার করে খাওয়া দাওয়া সেরে নামাজে যেতে হবে। পানি খেলাম, ওষুধ খাইলাম, তার শেষ করলাম, তারপর নামাজ যাবে। ইফতার না করে নামাজ পড়ে এসে ইফতার করি, এটা ঠিক না, কারণ হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এখন খাওয়া নিয়ে কথা আছে, এক একজনের চয়েস এক এক রকম, মানুষের চয়েসকে প্রিফার করতে হবে, এগুলো ডাক্তারের দায়িত্ব। পেঁয়াজও কয়টা খাইতে পারবে, তাই না, আলুর কয়টা খাইতে পারবে, বেগুনে কয়টা খাইতে পারবে, এগুলো হিসাব করা যায়। এখন প্রসঙ্গক্রমে একটা বলে রাখি, ডায়াবেটিসের কোনো নির্দিষ্ট ডায়েট নেই, কোনো রেসিপি নেই, এমন কিছু নাই যেটা ডায়াবেটিক ডায়েট বলে পরিচিত। সব ডায়েট এক, রোজার সময় যা, রোজার বাইরে তো। নির্দিষ্ট হলো প্রতিদিন 1 কাপ দুধ, একটা মিষ্টি ফল, একটা ডিম অবশ্যই খাবে সবাই, ডায়াবেটিস হোক না নন ডায়াবেটিক, কোনোটাই কিন্তু নিষেধ নাই। আর হলো খাবে না চিনি এবং গ্লুকোজ। তো এখন রোজার সময় শরবত খেতে চায়, তো আপনি চিনি দিয়ে খাবেন না, অন্যভাবে শরবত বানায় খাবেন। আপনি ফল খেতে চান, ফলের রস যেটা ফল সেটা বাসায় বানায় খান, অথবা ফলটা অরিজিনাল খান রস খাওয়ার চাইতে। বাজার থেকে আনলে যেটা আর্টিফিশিয়াল সুইটার দেওয়া আছে, সুইট চিনি দেওয়া আছে, সেটা ছাড়া খান। ডাবের পানি খান। আর রোজার দিনে যে সমস্ত খাবারে পানি বেশি থাকে, যেমন তরমুজ, যেমন শসা, বাঙি, তাই না, লাউ, এসব যাতে পানি, ন্যাচারাল পানি, আল্লাহ তাআলা এই সিজনে এগুলা বেশি হয়, তো আমরা এটা বেশি খেতে পারি। এখন আপনার খাওয়ার খুব শখ, আপনি দই দিয়ে চিরা দিয়ে খেতে পারেন,
দই দিয়ে, বাদাম দিয়ে বা আটা দিয়ে আপনি সালাদ সুন্দর করে বানায় খেতে পারেন। শসা, দই দিয়ে সুন্দর করে সালাদ বানান। এবার আসেন খেজুরের কথা। ইফতারের সময় 3টা খেজুর খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাইতেন। খেজুরের মজাটা কি? খেজুর হলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে। খেজুর হলো ইনস্ট্যান্ট সুগার দেয়। আর খেজুরের সুগার অন্য সুগারের চাইতে বেশি না। সুগার, খেজুর তো ফল, ফলের মধ্যে 2টা সুগার, একটা ফ্রুক্টোজ, একটা গ্লুকোজ। আপনি গ্লুকোজ খেলে, চিনি খেলে যতটা সুগার বাড়বে, খেজুর খেলে অত সুগার বাড়বে। সো সুগার আপনার জন্য প্রিফারেবল। এখন আপনি জিজ্ঞেস করতেন কয়টা বড়ই খাবো, কয়টা কাঁঠাল খাবো, এগুলা কিন্তু নিয়ম আছে, হিসাব আছে। তিনটা বড়ই আপনি খেতে পারেন, 4টা খেতে পারেন। সুগার যদি ভালো কন্ট্রোল থাকে একটু বেশিও খেতে পারেন। জিলাপি কয়টা খাবেন, এটা জিলাপি টেলাপি আসলে ঠিক না, কারণ এটা মিষ্টি। কিন্তু আপনার যদি সুগার খুব টাইট থাকে, একটু জিলাপি খেলে এমন কিছু হবে না। এই জন্য খাওয়ার ব্যাপারে অত হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, প্রোভাইডেড আপনার আগের থেকে সুগার ভালো কন্ট্রোল। হিমোগ্লোবিন A1C 7-এর অনেক কম, ফাস্টিং সুগার 6, খাওয়ার পরে সুগার 8, এরকম কন্ট্রোল থাকলে তো কোনো সমস্যা নেই। আর একটা জিনিস দেখতে হবে যে আপনার কিডনির অসুখ আছে কিনা। কিছু খাওয়ার নিষেধ, যেমন ডাল, বিশেষ করে মসুরির ডাল কিডনির অসুখ থাকলে খাওয়া যায়। দুধ খাইতে পারেন, মাছ মাংস 1 পিস করে খাবেন, শাকসবজি সিদ্ধ করে রান্না করে খান। হার্টের অসুখও এরকম, কোনো নিষেধ নাই, কিন্তু চর্বি জাতীয় জিনিস খেলেন। আপনি ইফতার করে দাওয়াতে গেলেন, পোলাও কোরমা খেয়ে পেট ভরে ফেললেন, আর বমি শুরু হয়ে গেলো, এটা তো আপনার ঠিক না। আপনাকে মনে রাখতে হবে আপনার ডায়াবেটিস রোগী, আপনার ব্যাপারে কিছু নিয়ম কানুন মানা উচিত। তো খাওয়ার ব্যাপার গেল। নেক্সট আসেন হলো ওষুধ কীভাবে নেবেন। এটা একটা ইজি জিনিস। বেস্ট হলো আপনি সকালের ওষুধগুলো ইফতারের সময়, দুপুরের ওষুধগুলো তারাবির পরে, আর রাতের ওষুধগুলো শেষ হয়। ডাক্তার সাহেবের উচিত হবে নতুন কোনো ওষুধ শুরু না করার রোজার মধ্যে। শুরু করতে হলে 1 মাস বা 3 মাস আগে শুরু করতে, নতুন কোনো রেজিমেন্টে যাওয়া। আর একটা কায়দা আছে, সেটা হলো আজকাল তো লং অ্যাক্টিং ওষুধ পাওয়া যায়। সো সিঙ্গেল ডোজ দিয়ে যদি হয় তাহলে ভালো, সিঙ্গেল না হলে ম্যাক্সিমাম 2 ডোজ দিলে ভালো। মধ্যের ডোজটা আমরা বাদ দিয়ে দিলাম, সন্ধ্যা রাত্রে একটা দিলাম, শেষ রাত্রে দিলাম। সে ট্যাবলেট হোক, সে ইনসুলিন হোক, সে অন্য কিছু। খুব ইজি। যেমন ধরেন গ্লাইবেন ক্লামাইড ওষুধটা আমরা দেবো না, পারতপক্ষে দেবো না, কিন্তু গ্লিক্লাজাইড আমরা দিব। গ্লিক্লাজ MR XR পাওয়া যায়, সন্ধ্যার সময় 1 ডোজ দিলে সারাদিন কভার করে। আবার মেটফরমিন কোনো সমস্যা নেই, যে কোনো সময় খেতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হয় না। কিন্তু মেটফরমিন একটা অসুবিধা আছে, খালি পেটে খেলে অনেকের বমি টমি হয়, বিশেষ করে বড় ট্যাবলেট, সাইজের লম্বা ট্যাবলেটগুলো খেলে। সেই জন্য 850 অ্যাভয়েড করতে পারি আমরা, ডেফিনেটলি অ্যাভয়েড করতে। যাদের সন্ধ্যা রাত্রে দিয়ে দিলাম, পেটের ঝামেলা রাত্রে ঠিক করার, মানে দুপুর শেষ রাতে দিলে যে পেটের ঝামেলা, রোজাটা ভেঙে যাবে। তাহলে ওষুধ হলে এভাবে হতে পারে, ট্যাবলেট, DPP-4 ইনহিবিটর, গ্লিটাজোন, এগুলোতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো হাইপোগ্লাইসিমিয়া করে না, স্টোমাক আপসেট করে না। তাহলে সেভ ওষুধ আছে। এবার আমরা আসি ইনজেকশন। ইনজেকশনও একই ব্যাপার, এগুলো লং অ্যাক্টিং। সবচেয়ে ভালো ইনজেকশন হলো লং অ্যাক্টিং অ্যানালগ, বেজাল, যেটা সবচেয়ে ভালো ওষুধ। যদি একটা দিয়ে হয়, 1 ডোজ ইনসুলিন দিয়ে হয়, সে সন্ধ্যায় দেন, সে শেষ রাত্রে দেন, অন্য ট্যাবলেট দিলেন প্লাস 100 ইনজেকশন দিলেন, তাহলে যদি কন্ট্রোল হয়, ভেরি গুড। 1 মাসের ব্যাপারই তো। তা যদি না হয় তাহলে আপনি কি করবেন? তাহলে বেজালের সাথে একটা বোলাস দেবেন। বোলাসটা বেস্ট হলো দুপুরেরটা বাদ দেওয়া, পারলে মধ্যরাত্রেটাও বাদ দেওয়া, কারণ সকালে এসে হাইপো হয়ে যেতে পারে। তাহলে বেজাল বোলাস হতে পারে, বেজাল প্লাস হতে পারে। এখন মিক্সটার যাদের লাগে, মিক্সড ইনসুলিন যারা নেয়, বেটার রোজার সময় এটা অ্যাভয়েড করা। NPS এবং মিক্সড ইনসুলিন, অনেক মিক্স আছে না, মিলানো 30-70, 25-75, 50-50, এগুলো ডোজ অ্যাডজাস্ট করা কঠিন হয়। বেটার এগুলো অ্যাভয়েড করে। যদি দেওয়াই লাগে তাহলে সন্ধ্যার সময় যে ডোজ দিবেন, শেষ রাত্রে তার অর্ধেক দেবেন। ডোজ কীভাবে অ্যাডজাস্ট করবেন? সকাল 10টা একবার টেস্ট করবেন, বিকাল 5টা একটা টেস্ট করবেন। সকাল 10টা আঙুলের মাথার থেকে যদি টেস্ট করেন, যদি 10-এর বেশি হয় বুঝবেন যে ডোজ ঠিক আছে, দরকার হলে বাড়াইতে হবে। বিকাল 5টা যদি 5-এর কম হয় বুঝবেন ডোজ বেশি হয়ে গেছে, তখন 1 ঘন্টা পরে আবার করতে বলবেন। যদি 4 হয়, রোজা ভেঙে ফেলতে হবে। তাহলে কখন রোজা ভাঙতে হয়, মানে ইমার্জেন্সি, সেটা হলো 4-এর কম হলে, 17-এর বেশি হলে। সেটা ইনসুলিন নেন আর ট্যাবলেট নেন, যাই করে। এখন আপনি মনিটর কিভাবে করবেন? অনেকে আছে না, কোনো ওষুধ লাগে না, কন্ট্রোল থাকে, অনেকে ভালোই চাইছে, খাইয়ে যাচ্ছে, তাদেরও দরকার হলে একবার করতে, যে কোনো একবার। বেস্ট হলো 10টার সময়, সকাল 10টায়, নাহলে বিকাল 5টায়, অথবা ইচ্ছা মতো যে কোনো এক সময়, অথবা কোনো সিমটম হলে। আর যারা বললাম, যারা ট্যাবলেট ইনসুলিন নেয়, তাদের অন্তত একবার করাই উচিত। আর যখন হাইপোগ্লাইসিমিয়ার সিমটম হয় তখন করতে হবে। ইনস্ট্রাকশন, আপনি এখন ব্যায়াম কতটুকু করবেন কিনা। আপনি যদি মনে করেন যে রোজার 1 মাস ব্যায়াম না করলে কি হবে, তাহলে কিন্তু হবে না। ব্যায়াম বন্ধ করলে আপনার অভ্যাস নষ্ট হয়ে যাবে, বডির অ্যাডজাস্টমেন্ট চলে যাবে, বডির যে হরমোনের মেকানিজম আছে সেটা নষ্ট। সব ব্যায়াম করতেই হবে। হ্যাঁ, আপনি ব্যায়াম
টাইমিং চেঞ্জ করতে পারেন, পরিমাণ কম। আপনি 45 মিনিট 1 ঘন্টার জায়গায় 20 মিনিট করলেন, সমস্যা তো নাই। আপনি কখন করবেন ব্যায়াম? বেস্ট হলো আপনি ইফতারের আগে অথবা তারাবির 1 ঘন্টা পরে। যাই করেন, তারাবির যে 1.5 ঘন্টা উঠানামা করেন, এই ব্যায়ামটাকে হাতে ধরে করতে। সো বেস্ট সাজেশন হল 20 মিনিট করা। ট্রেডমিল করেন, ধানমন্ডি লেকে হাঁটেন, রমনা পার্কে হাঁটেন, আপনি যেখানে আগে হাঁটতেন সেখানে হাঁটেন, 20 মিনিট করেন। এমন করবেন না, এমন কিছু করবেন না যাতে এক্সস্টেড হয়, আপনি হাঁপায়ে যান, আপনার অসুবিধা হয়। তাহলে ব্যায়াম সম্পর্কে এটাই শেষ। একটা হলো আমাদের ডায়াবেটিসের জেনারেল কন্ডিশন। আর ডায়াবেটিসের সাথে অন্য সমস্যা থাকে, যার প্রেশার আছে, যার হার্টের অসুখ আছে, যার কিডনির অসুখ আছে, তার তো কিছু আলাদা সিচুয়েশন আছে। ওই প্রেশারের ওষুধও চেষ্টা করতে হবে সন্ধ্যা রাত্রে যত নেওয়া যায়, শেষ রাত্রে অর্ধেক নেওয়া। এবং এরকম ওষুধও পাওয়া যায়, এইভাবে অ্যাডজাস্ট করে। 5 ডোজের ওষুধ খুব ডিফিকাল্ট, সেটাকে 2 ডোজ যদি করা যায় বা করা সম্ভব, তাহলে এই যে রোগীর জন্য সুবিধা। কোলেস্টেরল ওষুধ খাইতেই হবে, শেষ রাত্রে খাওয়াই ভালো। তারপরে এই যে অ্যান্টিপ্লাটেলেট দ্বারা রক্ত পাতলা রাখার ওষুধ, এগুলো রাত্রে খাওয়াই ভালো, শেষ রাত্রে খাওয়াই ভালো। তারপরে থাইরয়েডের ওষুধ, থাইরয়েড হলে আমরা বলি খাওয়ার 1 ঘন্টা আগে খাইতে। বেস্ট টাইম হলো তারাবির থেকে সেহরি পর্যন্ত যে কোনো এক সময়, মিনিমাম আধা ঘন্টা আগে খাওয়া, এটা সম্ভব। তাহলে আমরা ডায়াবেটিস সাথে সংযুক্ত ওষুধগুলো দেখলাম। ডায়াবেটিসের কমপ্লিকেশন কী হয়? অ্যাকিউট কমপ্লিকেশন, আপনি হলো ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউট মানে হলো হাইপোগ্লাইসেমি হয়ে যেতে পারে, অ্যাকিউট হলো সিভিয়ার হাইপারগ্লাইসেমি হতে পারে। কারণ অনেকেই ইনসুলিন নেয় না, সুগার বেড়ে যায়। অনেকেই খায়, হিসাব করে খায় না, সুগার বেড়ে যায়। এটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোজ হতে পারে। এইগুলো ইমার্জেন্সি, এগুলো হাসপাতালে যেতে হয়। এটা হলো হাইপোগ্লাইসেমি হতে পারে। অনেকে আবার খায় ঠিকই, ভয়ে ইনসুলিন বেশি নেয়, ট্যাবলেট বেশি নেয়। হাইপোগ্লাইসেমি মানে সুগার কমে যাওয়া। কমে যাওয়া মানে 4 মিলিমোলের নিচে হলে সিভিয়ার। এটা 4 মিলিমোলের নিচে হলে হাইপোগ্লাইসেমিয়া, 3-এর নিচে হলে 3-18-54 এটা সিভিয়ার হয়। আর যাই হোক, যদি অজ্ঞান হয়ে যায় তাহলে এটাকে বলে সিভিয়ার। একটা মাইল্ড, একটা মডারেট, একটা সিভিয়ার। মাইল্ড হলো 4-4-72, মডারেট হলো 3-18-54। আর যে কোনোটা হলে সুগার রোগী যদি অজ্ঞান হয়ে যায়, নিজে কন্ট্রোল করতে পারে না, সেটা হলো সিভিয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে। ওই হাইপো হলো আপনি ডাক্তার খুঁজতে গেলে, আত্মীয় স্বজনকে খুঁজতে গেলে হবে না, আগে গ্লুকোজ খেতে হবে, আগে মিষ্টি খাইতে হবে। এটা গেলো হাইপো। হাইপার হলে হাসপাতালে যাইতে। এগুলো অ্যাকিউট ইমার্জেন্সি। ক্রনিক কমপ্লিকেশন কী কী বলছি আমরা? একটা হার্টের ওষুধ, একটা কিডনির ওষুধ, একটা লিভারের ওষুধ, এগুলো আমরা একে একে বলছি। কিডনির অসুখ সম্পর্কে বলি, মনে রাখা দরকার, আমরা সবাই ভয় পাই যে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। বডিরও একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। রোজার সময় বডি পানি কনজিউম করতে না পারলেও পানি রিজার্ভ করে, তো স্টাডি করে দেখা গেছে যে খুব একটা পারতম্য হয় না রোজা রাখলে। এবং আমরা তো দেখি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ভয় পাই, হয় না। ক্রিয়েটিনিন বাড়ার ভয় পাই, হয় না। এগুলো প্রমাণিত সত্য। সেই জন্য ওটা ভয় পাওয়ার কিছু না। আপনার কাজ একটাই, আগে দিনের বেলা যে পানিটা খেতেন, এখন রাত্রেবেলা সেটা খাবেন। এটার জন্য মিস না। এর গেল ক্রনিক কমপ্লিকেশন কথা। এখন আমরা যেটা বলছি সেটা হলো যে আপনি রোজা কিভাবে শুরু করবেন। ধরেন আপনাকে বললো ডাক্তার সাহেব, কালকে তো রোজা, আমি কিভাবে খাওয়া শুরু করব, ওষুধ কিভাবে খাবো? এটা হলো রোজার শুরু থেকে শেষ রাত্রে কোনো ট্যাবলেট খাবেন না। যখন রোজার শেষে ঈদ আসবে, ঈদের দিন সকালে আপনি ওষুধটা আগের মতো করে নেবেন, রাত্রে কোনো কারবার নেই। এটা কিন্তু সবসময় জন্য মনে রাখেন। আর ইনসুলিন কিভাবে দিবেন, ইনসুলিন দেওয়া ভয়কে সেটা শিখে রাখতে। আপনার টার্গেট হবে ইনসুলিন না দিয়ে যদি হয় তাহলে ভালো, ইনসুলিন দিলেও যদি হয় 1 ডোজ দিয়ে দিতে ভালো, ট্যাবলেটও 1 ডোজ দিতে হলেও ভালো। ঠিক আছে? তাহলে আমরা মুসলমান হিসেবে কাউকে বলতে পারি না যে আপনি রোজা রাখবেন না। রোজা সবাই রাখতে পারে, রোজা সবার জন্যই ফরজ। রোজা না রাখলে ঝামেলা আছে, এটা জেনেই যেন আমি ডাক্তার বা যে রোগী সেই কথা বলে। এখন কিছু বিশেষ পরিস্থিতি থাকতে পারে যখন আপনার ঝামেলাতে হচ্ছে। কাদের? বয়স্ক লোক, 85 বছর বয়স, 87 বছর, আপনার রোজা রাখা ঠিক না, উনি বললে আমি রাখবো, এবং রাখে। এবার প্রমাণিত দেখা গেছে যে বয়স্ক লোকরা রোজা বেশি রাখে, তাদের হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া বেশি হয়। বাচ্চারা অনেকে জোর করে, 7.5 বছরের আগে রোজা না রাখাই ভালো। প্রেগনেন্সি তো বলছি হাই রিস্ক, বোঝাতে হবে, যদি রাজি হয় হলো, না হলে না, রোজা রাখতে দিতে হবে। ঠিক আছে? আর একটা হলো যে হসপিটালে ভর্তি রুগী, হসপিটাল যার অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক্সের জন্য ভর্তি হচ্ছে একটা রুগী, রোজা রাখবে না কেন? না রাখার তো কারণ নেই। হসপিটাল গেলেই রোজা রাখবে না তা তো না। এখন বারবার বমি হচ্ছে, তার তো রোজা রাখা ঠিক হবে না, ওই রোজাটা তাকে ভাঙতে হবে। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তা ভাঙতে হবে। সেই জন্য সব কিছুই মনে রাখতে হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা রোজা ফরজ। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে রোজা একটা। আমি মুসলমান হিসেবে কাউকে বলতে পারি না তুমি রোজা রাখো। আর যদি কেউ না রাখতে চায়, অনেকে আছে যে আমার পেট জ্বলে, আমার ক্ষুধা লেগে যায়, আমি পারি না, এটা কোনো ঠিক না, যুক্তির না। যে লোকটা সারা দিন খাইতো, সে লোকটা সারা রাত খাবে, তার সমস্যা কি? দ্যার ইজ নো প্রবলেম। এখন এটা বলে রাখি যে খাওয়ার ব্যাপারে নিয়ম হলো সেহরি
না খেয়ে রোজা রাখবে না, এটা যেন মনে থাকে। টি, কফি এগুলো না খাওয়া ভালো রোজার মধ্যে, কারণ এগুলোতে ডায়োরিসিস হয়, ডিহাইড্রেশন। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আমরা সবাই ভালো থাকি, রোজা রাখি।